নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক বুদ্ধদেব গুহর চারুমতি। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর গল্প শেষে একটা লাইক দিয়ে যাবেন। আজ উপন্যাসের চতুর্থ পর্ব। সুন্দরগড়ের বাজারে বিহারে গয়া জেলার নওয়াদার মানুষ কামতা প্রসাদ সাইকেল ভ্যানে চড়িয়ে আম আর তরমুজ বিক্রি করছিল। পেট মানুষকে কোথা থেকে কোথায় টেনে নিয়ে যায় নিজের অজানিতে। ছকের মোড়ে একটা মস্ত তেঁতুল গাছের তলাতে ছায়া দেখে লাগিয়েছে সাইকেল ভ্যানটা কামতা প্রসাদ। সামনেই বিরাট দোতলা রাজবাড়ি, চক মেলানো, চওড়া থাক থাক সাদা পাথরের সিঁড়ি উঠে গেছে প্রকাণ্ড বারান্দাতে। প্রাসাদের প্রায় মুখোমুখি শ্রী জগন্নাথের মস্ত মন্দির, সাদা রং করা। এই অঞ্চলের সব মন্দিরের রং সাদা। সম্বলপুরের সমলেশ্বরী দেবীর মন্দির বা বামরা থেকে কিরেই যাবার পথে মেধেশ্বরের মন্দিরও সাদা। কামতা প্রসাদের দেশ বিহারের নওয়াদায়, মুসলমান প্রধান জায়গা। ঝুমরি তিলাইয়া থেকে কোডারমা স্টেশনের রেল লাইন পেরিয়ে রজৌলির ঘন জঙ্গলের উঁচু নিচু ঘাট হয়ে সিঙ্গার উপত্যকা মারিয়ে নওয়াদা পৌঁছতে হয়। আবার গয়ার দিক দিয়েও আসা যায়। নওয়াদার মসজিদের রঙও সাদা। নওয়াদার কাছেই জৈনদের তীর্থ, জলের মধ্যে জৈন মন্দির, পাওয়া পুরী, তাও সাদা। তাই বোধহয় সাদাকেই সম্প্রীতি ও শান্তির রং বলে জানে সকলে। সব ধর্মস্থলই সাদা, মন্দির, মসজিদ, গির্জা। এই ভর দুপুরে খদ্দের টদ্দের নেই। একটা কোকিল, বোধহয় পাগলা কোকিল, খুব জোরে বার কয়েক ডেকে উঠে জানান দিল যে বসন্তের রেশ এখনো আছে। যদিও গ্রীষ্ম প্রবল হয়েই এসেছে এই পাহাড় জঙ্গল ঘেরা সুন্দরগড়ে, তবে দিন কয় আগে বৃষ্টি হয়ে গেছে জোর 2 দিন। তাতে তাপমাত্রা কমেছে, কিন্তু আর্দ্রতা বেড়ে গেছে খুবই। ঘামে প্রাণ যায়। কামতা প্রসাদ সাইকেল ভ্যানেরই পাশে সরু নালার উপরে একটি কালভার্টের উপরে বসে সযত্নে খৈনি ডলছিল বাঁ হাতের তালুতে, ডান হাতের বুড়ো আঙুল দিয়ে টিনের কৌটো থেকে চুন বের করে। কালভার্টের উপরে তার পাশেই ফাটা রহমান মনোযোগ দিয়ে 2 হাত ধরে গলগলে আম খাচ্ছিল। তার কনুই চুইয়ে আমের রস গড়াচ্ছিল। আম খাওয়া হয়ে গেলে ছকের ডিপ টিউবওয়েলে গিয়ে হাত মুখ ধুয়ে এলো। তারপর একটা ঢেকুর তুলে কামতা প্রসাদকে জিজ্ঞেস করল, কিতনা বাজা হো? কিতনা চাহিয়ে? জিতনা দেগা। 3:45। ইয়া আল্লাহ, और 2 ঘন্টা কম সে কম বিতানে হোগা ইয়া। ওড়িশার এই অঞ্চলে গরমের দিনে দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি দোকানপাট সব বন্ধ থাকে। বাড়িতে খেয়ে দে এবং দিবানিদ্রা দিয়ে ফিরে এসে দোকান খোলে সকলে। ফাটা বলল, असगर अली चाचा हमारा काम खत्म करने में कितना टाइम लगाया और कौन जाने, गरीब को कोई पूछता ही नहीं। सही बात, मगर करेगा क्या? खैर, असगर अली तो आदमी खराब नहीं है, वो तो नवादा का ही रहने वाला है ना। उन्होंने ही तो हमें इस जगह का खबर दिया था। सन्नाटा जगह है, मगर कमाई के लिए अच्छा ही है। बोले खोईनी मारा शेरे बोलो, लेगा तनी? नहीं, आम खाने के बाद पानी पिया, ऐसे ही एसिड हो रहा है, उसके बाद खैनी लेने से हालत खराब हो जाएगा। अपने जेब में बराबर 2 बोटी जिलूसिल MPS रखा करो। हमारा अम्मा तो हार्ट अटैक में गुजर गई थी रात 2 बजे। घर में 2 बोटी जिलूसिल रहने से शायद बच जाती थी। मौत कौन टाइम से किसी को लेने आएगा कोई जानता है थोड़ी। ফাটা রহমান কামতা প্রসাদের কথাটা শুনল, কিন্তু বলল না কিছু। তারপরে কালভার্ট ছেড়ে চলে যাবার সময় বলল, तुम्हारा आम अच्छा था, कहाँ से मंगाया था? झारसुगदा से। जाने वक्त 10 ठो चुन कर देना, मेरे औलाद के लिए। दाम ज़्यादा मत लगाना। कामता प्रसाद हेंके बोल, तू साले हरामखोर, दाम तुमसे कभी ज़्यादा लिया मैं? ওর জন্য দাম যে কামতা প্রসাদ বেশি লাগাবে না, লাগায় না কখনো, তা ফাটা জানে। তাই হাসতে হাসতে ফাটা রহমান চলে গেল। যাবে সে এখন সনাতন মহাপাত্রর দোকানে। মস্ত বড় কারবারি সে, নানা কোম্পানির এজেন্সি আছে, সঙ্গে অন্য কারবারও করে।
বাঘের চামড়া, চিতার চামড়া, সাপের চামড়া, হাতির দাঁত, শুয়োরের দাঁত, ভালুকের অন্ডকোষ, এসবের চোরাই ব্যবসা আছে তার। ছক মানিয়ে নিতে তার ট্রাক যায় প্রতি সপ্তাহে চাল, ডাল, তেল, নুন এবং জামাকাপড় ও অন্যান্য রসদ সরবরাহ করতে। ফেরার সময় আমলকি, বয়রা, তেজপাতা, খয়ের, জংলি আম এসব নিয়ে আসে। কখনো কখনো চেরাই না করা চোরাই কাঠ এবং জাল্লো কাঠ, যা রান্না করতে লাগে শহরের লোকদের। সেই সব জিনিসের নিচে বা ফাঁক ফোকরে ফাটা রহমানের দেওয়া বস্তা থাকে। তাতে কখনো থাকে নুন আর ফুটকিরি লাগানো বাঘ বা চিতা বা হরিণ বা সম্বরের চামড়া। প্লাস্টিকের কৌটোতে থাকে বাঘের চর্বি বা ভাল্লুকের অন্ডকোষ। ভালুকের অন্ডকোষের গুঁড়ো খেলে রতিশক্তিতে বৃদ্ধও নাকি যুবক হয়। কাদের কাছে ওসব জিনিস বিক্রি করে সনাতন মহান্তি তা জানে না ফাটা রহমান। কোনো ব্যাপারীর কাছে নিশ্চয়ই, যাদের জাল ছড়ানো আছে সারা ওড়িশার শহরে বাজারে। সব জায়গা থেকেই ওসব জিনিস গিয়ে হয়তো জড়ো হয় কটক বা ভুবনেশ্বর বা কলকাতাতেই। সেখান থেকে চালান যায় প্লেনে করে মধ্যপ্রাচ্যের সব দেশে, আমেরিকাতে বা জাপানে, শুনেছে ফাটা রহমান। তাকে সনাতনবাবু অবশ্য দেয় অতি সামান্যই। একটা হাতি, বড় বাঘ বা চিতা বা শুয়োর বা ভাল্লুক শিকার করতে যে কত মেহনত করতে হয়, প্রাণ কতবার বিপন্ন করতে হয়, কত দিন আর মাসের ধৈর্য ও তিতিক্ষার পরীক্ষা দিতে হয়, তা সনাতন মহাপাত্র চারখানা বিজুলি পাখার নিচে তার দোকানের চাকা লাগানো বড় চেয়ারের মোটা গদিতে বসে ধারণাও করতে পারে না, করতে চায়ও না। ফাটা রহমান শুনেছে যে এইসব জিনিসের দাম বিস্তর, কিন্তু সনাতনবাবু বলতে গেলে ফাটাকে মাস মাইনেই দেয়। তারও অঙ্কর কোনো স্থিরতা নেই। মাইনেকে ওড়িয়াতে বলে দরমা। কোনো মাসে 500 দেয়, কোনো মাসে 700, কোনো মাসে 1000। দাদনের সঙ্গে ফসলের দামও এক হয়ে যায়। ঈদের সময় থোক ধরে দেয় কিছু, কোনোবার আবার দেয়ও না। যা দেয় তা নেয় ফাটা, কিন্তু যা বাজার পড়েছে তার আর তার ছেলের ওতে কিছুই হয় না। ছেলের লেখাপড়ার খরচ অবশ্য তেমন নেই বলতে গেলে। ছকমানিনীর মাদ্রাসাতেই পড়ে তার ছেলে। আরবি হরফ শেখে, কোরআন পড়ে, উর্দুও শিখেছে। উর্দুতে গল্প উপন্যাস পড়ে, ইংরেজি পড়ে না। ওড়িয়া বলতে পারে ফাটা রহমানের মতোই, কিন্তু পড়তে পারে না। ভারী অসুবিধা হয় তাতে। ফাটা নিজেও ওড়িয়া পড়তে পারে না, ফলে জঙ্গলের মধ্যের পথ নির্দেশের চিহ্ন পর্যন্ত পড়তে পারে না ও নিজেও। লেখাপড়া শিখেই বা কী হবে? মুসলমানদের অনেক হিন্দুই চাকরি দেয় না। মুসলমানরা নিজেরা তেমন ব্যবসা বাণিজ্যও করে না যে তাদের প্রতিষ্ঠানে চাকরি থাকবে অঢেল। ফলে এই সব ফেরেববাজি করেই তাদের দিন চালাতে হয়। তবে আজকাল ওসামা আবু বিন লাদেনের লোকজন সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে। তারা ফিসফিস করে কথা বলে। অনেক মসজিদ আর মাদ্রাসাতেই তাদের চর আছে। মুঠো মুঠো টাকা ছড়ায় তারা। তারই কিছু কখনো সখনো জোটে ফাটা রহমানের কপালেও। সরাসরি না হলেও হাত ঘুরে। প্রমাণ পায় না, তবে বুঝতে পারে ওসামা বিন লাদেন সারা পৃথিবীকেই একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন নিয়েই এসব করে নাকি। মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ থেকেও বিস্তর টাকা আসছে কিছুদিন থেকে, নইলে মাঝে মধ্যে ঈদের সময় উট ও কুরবানি দেওয়া হয় কি করে। একটা উটের দাম কত তা যে জানে সেই জানে। ফাটা রহমান জানে যে শুধু ওড়িশাতেই নয়, ওসামা বিন লাদেনের চর এবং পাকিস্তানের চরও ছড়ানো আছে দেশের সর্বত্র। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগলে অন্তর্ঘাতে জড়িয়ে পড়বে ওরা। তাতে যা ক্ষতি হবে ভারতের, তা হয়তো ঘোষিত শত্রুরা লড়াই করেও করতে পারবে না। তবে ফাটা অত্যন্ত বিপজ্জনক জীবনযাপন করলেও সে নিজে মানুষটা শান্তিপ্রিয়। তাছাড়া এই ভারতবর্ষই তাদের দেশ, তার আব্বা এবং নানার জন্মস্থান। এই দেশের জলবায়ুতেই সে বড় হয়ে উঠেছে। এই দেশের জঙ্গল পাহাড় তার প্রেয়সী। নিজেকে সে ভারতীয় বলেই মনে করে। এই সব দেশদ্রোহী ক্রিয়াকর্মে তার সমর্থন নেই, কিন্তু তার ক্ষীণ গলার স্বর কোথায় বা পৌঁছয়। মা ছেড়ে যাওয়া ছেলে নিয়ে ফাটার সংসার। দ্বিতীয়বার নিকাও সে করেনি, যদিও তার বয়স এখনো 40 হয়নি। ফাটা রহমানের মতে আওরতের জাতই বজ্জাত। তারা জলেরই মতো, ঢাল পেলেই গড়িয়ে যায়। বিয়ে ফিয়ের মধ্যে সে আর নেই। শরীরের মধ্যে কাঁকড়াগুলো
বেশি কামড়াকামড়ি করলে এবং পকেটে রেস্ত থাকলে সে যখন ছক মানিনি থেকে বাইরে আসে তখন রান্ডি মহল্লাতে ঢুঁ মেরে যায় 9 মাসে 6 মাসে একবার। সেখানকার মেয়েগুলোর কোনো নখরা ছকরা নেই, ছেনালি করে না তারা। কড়ি ফেললেই তেল মাখায়, মিষ্টি কথা বলে, যা করতে বলে ফাটা তাই করে, কোনো রকম নছল্লা করে না। তখন ওর মনে হয় ফাটা রহমান যেন কোনো নবাব বাদশাহী। জীবনের প্রায় 40টা বসন্ত পেরিয়ে এসে কপাল ফাটা ফাটা বোঝে যে শরীরের সুখটাও বড় কম সুখ নয়, যদিও তা মানুষের জীবনের একমাত্র সুখ নয়। রান্ডিরা এমন সব ছলাকলা ক্রিয়াকর্ম জানে যা বিবিরা কোনোদিন জানতে চায়ও না, জানলেও না জানার ভান করে। এখন বিবি আর তার নেই বটে, কিন্তু অন্য হাজারো পুরুষ যে বিবি থাকতেও রান্ডি মহল্লাতে যায় তা শুধুমাত্র এই কারণেই। এই সহজ কথাটা পৃথিবীর কোনো দেশের বিবিরাই হয়তো বোঝেনি কখনো। তবে অন্য একটা কথাও আছে, বৈচিত্র্য। ঘরকা মুরগি ডাল বরাবর কথাই আছে। মানুষের এই বিবর্ণ একঘেয়ে ম্যাদামারা জীবনে বৈচিত্র্যই টাটকা বাতাস বয়ে নিয়ে আসে, নানা রঙে রঙিন করে। ফাটার বিবি পারভিন যে তাকে ছেড়ে চলে গিয়েছিল তাও হয়তো সেই বৈচিত্র্যেরই খোঁজে। কোনো মানুষই কোনো বড় বাঘের মতো স্বয়ংসম্পূর্ণ নয়। অন্যের সমস্তটুকু চাহিদা বা প্রত্যাশা তার পক্ষে পূরণ করা কখনোই সম্ভব নয়, কারণ মানুষ নিছক মানুষই, খোদা নয়। এই কথাটা বোঝে বলেই ফাটার কোনো অনুযোগ অভিযোগ ছিল না পারভিনের বিরুদ্ধে। বন বাদারে 7 দিন রোদে জলে ঘুরে বাড়ি ফিরে একদিন সে দেখল যে তার স্বাদের সংসার স্বাদ করে রাঁধা বিরিয়ানির মতোই পড়ে গেছে, পেতলের হাঁড়ির তলাতে চাল ধরে গেছে। সেদিন সে রাগ না করে হেসেছিল। বুঝেছিল সে প্রচণ্ড পুরুষ, হাজার পুরুষের বুকে ঈর্ষা জাগানো দুঃসাহসী পুরুষ হতে পারে, কিন্তু তার মধ্যেও ঘাটতি নিশ্চয়ই ছিল, শারীরিক অথবা মানসিক, যে জন্য পারভিন তাকে পুরুষ বলে জ্ঞান করেনি। শিশুকাল থেকে তার আব্বার সঙ্গে বন পাহাড়ে ঘুরে ঘুরে দিনের পর দিন, রাতের পর রাত প্রকৃতির বুকের কোড়কে থেকে সে এমন অনেক কিছু বুঝতে শিখেছে যা অনেক মৌলবী, এমনকি ফকিরের পক্ষেও বোঝা সম্ভব নয়। নানা কথা ভাবতে ভাবতে ফাটা রহমান প্রথমে আসগার আলীর লেদ মেশিনের কারখানার দিকেই এগোলো। ওর আব্বার দুনলা বন্দুকের মাছিটার উপরে একটা ইরিডিয়ামের বিন্দু লাগিয়ে দেবে আসগার, অন্ধকারে নিশানা নেবার সুবিধার জন্য। বন্দুকের সঙ্গে টর্চ লাগানোর লোহার ক্ল্যাম্পটা ভেঙে গিয়েছিল, সেটাও সারাতে দিয়েছিল। ঘোর অন্ধকার রাতে মড়ির উপরে বসলে কিংবা পায়ে হেঁটে ঘুরলেও বন্দুকের সঙ্গে ক্ল্যাম্পে টর্চটা লাগিয়ে রাখার প্রয়োজন হয়। আসগার চাচা এখন ট্রাকের ইঞ্জিন মেরামতের কাজ করে, অনেক বড়লোক হয়ে গেছে। এসব ছুটকো ছাটকা কাজ করার সময় তার নেই। তবু রহমানের আব্বার আমলের মানুষ চাচা আসগার আলী ফাটা এলে চা পান খাওয়ায়। এই জীবনের খড় রোদের মধ্যে ছায়ার মতো দুটো মিষ্টি কথা বলে। ফাটাও কখনো সখনো লুকিয়ে হরিণের রাং বা খরগোশ বা ময়ূর ছাড়িয়ে কেটে কুটে ঝোলাতে ভরে নিয়ে আসে চাচার জন্য। চাচা মানুষটি ভালো। খারাপ মানুষের উন্নতিটা স্থায়ী হয় না জীবনে, দেখেছে ফাটা রহমান। কিন্তু চাচার ছেলেটা একটা হারামি হয়েছে। নিজে তো কিছুই করেনি, বড়লোকের আওলাদ, এই তার একমাত্র গুণ। তার বোলচাল, জামা কাপড়, দোস্ত বিরাদর সবই যেন আলাদা। ঝিনচ্যাক নানা ফিটিংস লাগানো লাল রঙা মারুতি 800 চালিয়ে সে যায় আসে ধুলো উড়িয়ে প্রচণ্ড জোরে মস্ত মস্ত গানের ক্যাসেট বাজাতে বাজাতে। ভাব দেখলে মনে হয় যেন নবাবজাদা শাহজাহান। ওই ছেলেটা ফাটাচ্ছে বয়সে বছর 10-এর ছোটই হবে। নাম মুজাফফর। আসগার চাচা যখন লুঙ্গি পরে আর তেলকালি লাগা নোংরা ছিটের হাফ শার্ট পরে সারাদিন অন্য মিস্ত্রিদের সঙ্গে কাজ করে, নবাব তখন ঘুরে ঘুরে বেড়ায়, লাজ লজ্জাহীন। ফাটা ওকে দেখতে পারে না। মুজাফফরও ফাটাকে ইনসান বলেই মনে করে না। সে গরিব বলে, ইংরেজি জানে না বলে। মুজাফফর ঝাড়সুগদার মাধ্যমিক স্কুলের ক্লাস 9 ফেল, তাতেই তার এত গরম। কেন যেন মনে হয় ফাটার একদিন এই হারামি মুজাফফর তার বন্দুকের গুলিতেই খুন হয়ে যাবে, তারপর জেলে পচবে বা ফাঁসি যাবে ফাটা। কত শুয়োর মারল জীবনে, ওই ধাড়ি শুয়োরটাকে ও নিজেই একদিন মারবে। ও যে ব্যবহার খারাপ করে ফাটার সঙ্গে, ঠিক তা নয়, কোনো ব্যবহারই করে না।
ইনসান বলেই গণ্য করে না ফাটাকে। মুজাফফর মাঝে মাঝে তার স্যাঙারদের নিয়ে ছকমানি নিতেও যায়। মেহমুদা বলে একটা সুন্দরী মেয়ে আছে ফাটার পড়শি বশিরের। মেয়েটার উপর চোখ আছে মুজাফফরের। বশির তার আশঙ্কার কথা বলেওছে ফাটাকে। হেল্লা চাচা, হয়ে গেছে, নিয়ে যা। তোর ক্ল্যাম্পটা ফেটে গেছিল, সেটাই ঝালাই করে দিয়েছি, নতুনের মতো হয়ে গেছে। আর বন্দুকের নলের মাথার মাছিটা, সেটাও করে দিয়েছি যা করার। অন্ধকারে এখন মাছি দেখতে পাবি। বলেই একটা ছেলেকে বললেন, এই ছোঁড়া, ফাটাকে খাবার জল দে আর একটু পোড় পিঠা দে। আনুচি। বলেই সেই ছোট ছেলেটি পেছনের ঘরে চলে গেল। কারো কারো আঁজলা গোলে গড়িয়ে আসাই স্বার্থহীন ভালোবাসাই ভয়াবহ দুর্দর্শ ফাটা রহমানের চোখে জল এনে দেয়। এই রকম ছোট ছোট দান ও প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনেই এখনও দেওয়া নেওয়া আছে বলেই হয়তো এত এবং এত রকম কষ্টের মধ্যেও মানুষ বেঁচে থাকতে পারে। কৃতজ্ঞতায় ফাটার দু চোখ জলে ভিজে আসে। ফাটা আসগর আলীকে মুখ নিচু করে বলে, কেত্তে টঙ্কা দিবা হব চাচা? আরে, পোড়পিঠার জল খেয়ে বন্দুকটা নিয়ে তাড়াতাড়ি পালা। পরশু বৃষ্টি হবার পর থেকে গরমটা যেন বেড়ে গেল অনেক। আজই বড্ড গরম না বুঝি? বলল ফাটা। তারপরেই বলল, বন্দুকটা এখানেই থাক, আমি একটু সনাতনবাবুর দোকানে যাব। ছকমানি নিতে যখন ফিরব তখন নিয়ে যাব বন্দুকটা। যা ভালো মনে করিস তুই, আসগর চাচা বললেন সস্নেহে। পোড়পিঠা আর সরাইয়ের ঠান্ডা জল খেয়ে ফাটা যখন সনাতন মোহান্তির মস্ত বড় দোকানে গেল, দেখল সনাতন খুবই ব্যস্ত। অনেক গাড়ি, স্কুটার, মোটরসাইকেল দাঁড়িয়ে আছে দোকানের সামনে। দোকানে জনাদশেক সেলসম্যান। তবু খদ্দেরদের ভিড় তারা যেন সামলাতে পারছে না। সনাতনবাবুর পরনে তাঁতের মিহি ধুতি, গায়ে সম্বলপুরি সিল্কের হলদে পাঞ্জাবি, হীরের বোতাম লাগানো, এই তার 12 মাসের ড্রেস। শীতে অবশ্য একটা বেগুনি রঙা ফ্লানেলের জহর কোট পরে। জওহরলাল নেহেরুর খুবই ভক্ত সনাতন। জওহরলালের বুকে লাল গোলাপ লাগানো জহর কোট পরা একটা ছবি আছে দোকানে, মাধুরী দীক্ষিতের একটা ছবির উপরে। শীত যখন খুব বেশি পড়ে, জহর কোটের উপরে একটা শেয়াল রঙা কাশ্মীরি মলিদা চাপান। সনাতনবাবুর মুখে সবসময় পান আর গুন্ডি। বাড়ি থেকে সেজে দেন তার স্ত্রী। যে পুরুষ অনেক টাকা রোজগার করেন তার ভারী কদর থাকে বাড়িতে। হাতে একটা সোনার ওমেগা ঘড়ি, ভুবনেশ্বরে কাস্টমস হাউস থেকে কেনা। সেটা পাঞ্জাবির বাঁ হাতটা গুটিয়ে রেখে সকলকে দেখাতে উনি ভালোবাসেন। সে ঘড়িটাতে আবার ঘণ্টা আছে, ঠিক অ্যালার্মের মতো ঘণ্টা নয়, কিরকির করে উচ্চিংড়ের মতো শব্দ করে ঘড়িটা, অ্যালার্মের মতো টিং টিং করার বদলে। সব সময় মুখে পান থাকে বলে সনাতনবাবুর কথাটা কিছু অস্পষ্ট শোনায় অনভ্যস্তদের কানে। এক মুহূর্তের জন্য মেজাজ খারাপ করে না সনাতন মোহান্তি। যে মানুষ যত নিষ্ঠুর, যত পাজি, যত বড় অত্যাচারী, যত অর্থগৃত্য, যতখানি চোখের চামড়াহীন, সে মানুষ তত ঠান্ডা, তার মুখের হাসি তত অকারণ। ফাটার ইচ্ছে করে এই মানুষগুলো যখন উদম হয়ে চানঘরে ঢোকে তখন চানঘরের আয়নাতে তাদের মুখটা কেমন দেখায় তা একবার দেখে। তখনও কি মুখোশই থাকে, না মুখ দেখা যায়? সনাতনবাবু বললেন, টিক্কে বসরে ফাটা, তুই সব্য বেলে বেটাইমে আসিবি, তু মুই কন করিবি? মু বসুচি এটি। বলে ফাটা দোকানের মস্ত বারান্দাতে পা ঝুলিয়ে বসে পথ চলতি পদাতিক, স্কুটার, মোটরসাইকেল, সাইকেল রিক্সা, অটো এবং কচ্ছিত মোটর গাড়ির দিকে চেয়ে থাকে। ফাটার জীবনের বেশিরভাগটাই তো জঙ্গলের আর পাহাড়ের গভীর গম্ভীর নির্জনতাতে কেটে গেল। তাই শহর বা আধা শহরে এলে পথের দিকে চেয়ে থাকতে তার ভারী ভালো লাগে। উন্মনা উদাসীনতার সঙ্গে কত দুঃখ, কত সুখ, কত আশা আকাঙ্ক্ষা, ব্যর্থতা, ভালোবাসা, ঘেন্না, হতাশা বয়ে নিয়ে যায় পথ বেয়ে মানুষে। একদিক থেকে অন্যদিকে, ডান থেকে বাঁয়ে, বাঁ থেকে ডাইনে তাকিয়ে থাকতে থাকতে বুঁদ হয়ে যায় ফাটা। ওর মাথার মধ্যে কে যেন তখন নানান রঙা সুতো দিয়ে খটখট শব্দ করে তাঁত বোনে। একজন যুবক প্যান্ট শার্ট পরে হেঁটে যাচ্ছিল, সম্ভবত বিডিও অফিসে কাজ করে, হাতে হাতঘড়ি পরা। তাকে ফাটা জিজ্ঞেস করল, বাজি লাকেতে? 4টা বাজি কি 35 মিনিট হেল্লা? ফাটা মনে মনে হিসেব করল। সুন্দরগড় থেকে স্টেট হাইওয়ে 49-এ পৌঁছে
যে পথ রাউরকেল্লা থেকে সম্বলপুর গেছে তাকে বাস ধরতে হবে। তারপর সেখান থেকে বাস ধরে কিরেই ছকে নেমে পড়ে আবার বাস বদলাতে হবে। ছক মানিনি পৌঁছতে পৌঁছতে রাত 8টা তো হয়ে যাবেই। যাতায়াতে অনেকই খরচ, তবু মাসে একবার তো আসতে হয়ই। জঙ্গলের নির্জন নিস্তব্ধ জীবনে যে অভ্যস্ত, তার কাছে এই মাসিক আসাটাই একটা পরিবর্তন। নানান রকম আওয়াজে মনে হয় কানে কালা হয়ে যাবে, কিন্তু পরিবর্তন তো বটেই। বাড়িতে তার 9 বছরের ছেলে জটা রুটির আটা মেখে রাখবে, আলুর চোখাও বানিয়ে রাখবে। সুন্দরগড়ে এসেই ফাটা আজ একটু বাখরখানি রুটি নিয়েছে, ছেলের কথা মনে করি। যদি কাল পরশু মুরগি বা ময়ূর একটা ধরকাতে পারে তবে তা দিয়ে কাবাব বানাবে। বাখরখানি রুটির সঙ্গে বটি কাবাব আর শান্তাপ্রসাদের কাছ থেকে নেওয়া আম দিয়ে জম্পেশ করে খাবে বাপ বেটায়। জটাকে বাড়ির বারান্দাতেই সাইকেলের টায়ার টিউব সারাই আর হাওয়া দেওয়ার দোকান করে দিয়েছে ফাটা। ওকে বলেছে, তোর যা কামাই সব নানির হাত বাসকে রাখবি, কিছু কিছু জমলে আমি কোনো মহাজনের কাছে জমা দিয়ে দেব, অথবা পোস্ট অফিসে। ও টাকা তোর। 18 বছর বয়স না হওয়া অবধি সংসারের জন্য তোকে কিছুই দিতে হবে না। ও টাকা পুরোপুরি জমাবি, বড় হবি, নিকাহ করবি, তখন টাকার দরকার হবে। আমি তো চিরদিন থাকবো না। তাছাড়া যে জীবন আমার, কোনোদিন যে আমার আব্বারই মতো বাগে খাবে বা সাপে কামড়াবে বা ভালুকে ছিঁড়ে ফেলবে বা শুয়োরে ফেরে দেবে তাকে বলতে পারে। যে কোনো সময় তা ঘটতে পারে। তুই তোর নিজের কথা ভাববি। আমি যতদিন আছি ততদিন চালিয়ে নেব একরকম করে। বাবু কেন বলে সকলে সনাতনকে জানে না ফাটা। কই কামতাপ্রসাদ বা তাকে তো কেউ বাবু বলে না। পয়সা বা ক্ষমতা না থাকলে কেউই বাবু হতে পারে না। সনাতন মহাপাত্রর দোকান একটু ফাঁকা হতেই সনাতনবাবু ডাকলেন ফাটাকে। গলা নামিয়ে সনাতনবাবু বললেন, হুট্টে বড্ড দান্তি হাতি বুলিছি শুনিল সে পাটে। হুয়ারে? সে হাতিডিহ পাটে। হাতি গির্জা পাহাড়ের মধ্যে বলিছি। হাতিডিহ কুচিলাঘর সব বাটেরে যাউছি। হাতিটা গুট্টে দান্তি, কিন্তু দান্তটা বহুত বড্ড শুনিলা। সে দান্তটা আনিবা পারিলে? কন দেবী আপনি মতে? আনো আগরু, পশ্চাতে সে সভ্য কথা হেবে। বাপ্পা লো বাপ্পা, সে হাতি তো নুহে জম গুট্টে, এক দান্তি। সে গুন্ডাটা বটে, তাঙ্কু গুট্টেবার দিছিথিলা, আও দেখিবা ইচ্ছা নাই। তারপর বলল, আমার কাছে কি হেভি বোরের রাইফেল আছে? আমার ওই দুনলা বন্দুক দিয়ে সেই পাহাড়ের মতো গুন্ডা গণেশকে মারা যাবে না। মারতে গেলে নির্ঘাত আমি তার পায়ের তলায় যাব, নয়তো দাঁত দিয়ে গেঁথে দেবে আমাকে জমিতে। হহ, তাচ্ছিল্যের গলাতে বললেন সনাতনবাবু। ভুবনেশ্বরের কাছের নন্দনকাননের চিড়িয়াখানাতেই হাতি দেখেছিলেন শুধু তিনি একবার। ছেলেবেলায় সুন্দরগড়ের রাজবাড়িতেও পোষা হাতি দেখেছিলেন অবশ্য, কিন্তু এমনভাবে বললেন যেন মস্ত হাতি বিশারদ। হ্যাঁ, রোজই তো তোর মতো ভীতু একবার করে মরছেই। শুধু মজুরি বাড়াবার জন্যই বলছি সেসব কথা। আমাকে কি দেবেন? কত পাবো জানলে মৃত্যুর ঝুঁকি নিয়েও গুলি করব। টাকা রোজগার করতে হলে মরতে হলেও মরতে হবে। গরিব মানুষ আমি। সনাতনবাবু একটু ভেবে একটা দেশলাই কাঠি দিয়ে কান খোঁচাতে খোঁচাতে বললেন, কত দেব তা আগে কি করে বলবো? শুনেছি হাতির দাঁত ওজন হিসেবে বিক্রি হয়। তা কত ওজন হতে পারে সেই এক দাঁতের? ফাটা হেসে বলল, আমি কি আর দাঁত ওজন করেছি নাকি? মারবার পরেই না ওজন জানা যাবে। তুই কি সে ঐরাবতকে দেখেছিস? বারে, বললাম না দেখেছি, তবে একবারই। দেখার পর আধ ঘন্টা পেটের মধ্যে ভয় প্রজাপতির মতো ফরফর করছিল। সে হাতিটা কত মানুষ আর গরু মোষ মারল, কত ঘরবাড়ি ভাঙল। সনাতনবাবু বললেন, দেখলি, অথচ দাঁতটার ওজন কত হবে আন্দাজ করতে পারলি না। কি করে বলবো? কম করে 25-30 কেজি তো হবেই। তোকে আমি 1000 টাকা দেব। তাকে মারতে হলে বন্দুকের গুলিই কিনতে হবে 200 টাকার। আজই তোকে 200 টাকা অ্যাডভান্স করে দিচ্ছি। আমার মহাজন আষাঢ়ের শেষে আসবে ভুবনেশ্বর থেকে। তোকে অনেক সময় দিলাম, এত সময়ের মধ্যেও পারবি না? পারবো কি না তা কি করে বলবো? এ তো দলের হাতি নয়। বললাম না, সে একটা দৈত্য, পাহাড়ের মতো দৈত্য।
তবে চেষ্টা করব অবশ্যই। তাহলেই হবে, আর কি বলবি বল। আর আমি যদি না পারি? না পারলে আমার 200 টাকা তোর মাইনে থেকে আস্তে আস্তে কেটে নেব, ভয় নেই, একবারে কাটবো না। তারপর বললেন, আজ কি খালি হাতে এলি, আনিসনি কিছু? বন্দুক নিয়ে এসেছি। বন্দুক সমেত বামাল গ্রেপ্তার হব নাকি? তাছাড়া হয়নি তেমন কিছুই। তারপর একটু চুপ করে থেকে সনাতনবাবু বললেন, কিরে, আমার যেমন কথা তেমন কাজ। বলেই ফাটার উত্তরের অপেক্ষা না করে গরিব ফাটার হাতে ড্রয়ার খুলে 2 100 টাকার নোট দিয়ে দিলেন। ভাবছিলেন সনাতন, গরিবের কাছে 200 টাকা অনেক। তারপর ভাবলেন 50,000 থেকে 1 লাখ টাকা দাম হবে দাঁতটার। কম করে ভুবনেশ্বরের মহাজন দেবে, তারপর সে কততে বিক্রি করবে তা সেই জানে। 10 লাখ টাকাও হতে পারে। সুন্দরগড় থেকে যখন বাসে চলল ফাটা রহমান, তখন বেলা প্রায় শেষ। বেশ রাত হয়ে যাবে ছকমানিনী পৌঁছতে। জানলা দিয়ে বাইরের জঙ্গলের দিকে চেয়েছিল ও। পথ পাশের থোকা থোকা কারুবক ফুলের গন্ধ আর নেই। বাইরে চেয়ে থাকতে থাকতে হঠাৎই চোখ দুটি ভিজে এলো ফাটা রহমানের। একটা সময় স্বীকার করত নিজের দুঃসাহসের প্রকাশ হিসেবে, আর বন্দুকের নিক্ষিপ্ত গুলির সঙ্গে সমাজ ব্যবস্থার যা কিছু অন্যায় তাদের প্রতি সেই গুলির সঙ্গে সেসবও যেন বিদ্ধ করতে পারত। আর আজ ফাটা রহমান সুদূর সুন্দরগড়ের এক মহাজনের ক্রীড়নক, শুধু পেটেরই জন্যে। পেট। সকাল থেকেই মেঘ করে এসেছিল। সকালবেলার বাদল আঁধারে মনও যেন বড় বিষণ্ণ হয়ে ওঠে প্রত্যেক মানুষেরই। জীবনে কি চাইবার ছিল, কাকে চাইবার ছিল, কি হবার ছিল, কার কাছ থেকে কতটুকু পাওয়ার ছিল, এসব ভাবনা মনের মধ্যে ভিড় করে আসে। অন্যের আসে কিনা বলতে পারবে না চারুমতি, কিন্তু ওর নিজের আসে। শীত শেষ হয়ে গেছে বহুদিন। শীতের আমেজের অবশিষ্ট আর কিছু নেই। বসন্ত এসে এখন জাঁকিয়ে বসেছে রানী বসা এবং চারদিকের জঙ্গল, পাহাড়, নদী এবং পাহাড়ি নালাতে ঘেরা প্রকৃতিতে। প্রতি বছরই ঋতু পরিবর্তনের সময় এক দফা ঝড় বৃষ্টি যে হয়, তাও ছেলেবেলা থেকেই লক্ষ্য করে এসেছে। চারুমতি এই জন্যই প্রকৃতির সঙ্গে নারীর অত্যন্তই মিল খুঁজে পায়। চারুমতি ঋতুমতি হবার আগে এবং পরে তার শরীর মনে অমনি এক দফা ঝড় বৃষ্টি যে হয়েছিল তা মনে রেখেছে। যেসব নারী ঋতুবিদায়ী তাদের কাছে শুনেছে যে যৌবনের শেষে ফলবতী হবার ক্ষমতারহিত হয়ে যাবার আগে ও পরে একজন নারীর জীবনে, মানে শরীরে ও মনে, একরকম ঝড় বৃষ্টি হয়ে যায়। কারো কারো বা শিলাবৃষ্টিও হয় নাকি। সে যাই হোক, সেদিন আসতে এখনো বহু বাকি চারুমতির। তাই সেই ভাবনা ভাবার কোনো তাগিদ অনুভব করেনি কখনো। বছরের এই সময় কোকিলদের সম্ভবত মস্তিষ্ক বিকৃতি হয়। তারা দিনে রাতে, রাতের যে কোনো প্রহরে পাগলের মতো ডাকাডাকি করতে থাকে। এমনই ডাকাডাকি যে মনে হয় তাদের বাড়িতে বুঝি ডাকাতি পড়েছে। সারা রাত পিউকাহা ডেকে ফেরে, বিশেষ করে আকাশ যখন চাঁদভাসী হয়। মন্থর বাতাস যে কত কিছুর মিশ্রগন্ধ বয়ে নিয়ে বেড়ায় এই সময়, যার নাক গন্ধপ্রত্যাশী তা সেই জানে। এরপরেই বৈশাখ আসবে। তখনকার সকালগুলো তুলনারহিত, হাওয়াতে সামান্য হিমেল আমেজ। শীত নয়, শাল গায়ে দেওয়ার শীত নয়, সিল্কের নকশি কাঁথা গায়ে দেওয়ার মতোই আবহাওয়া। বৈশাখের সেই খুশবুদার ভোরের হাওয়া মনকে একেবারে দিকভ্রষ্ট করে দিয়ে যায়। দিলে দিক। চারুমতি ভাবে, কোনো কিছুই ভ্রষ্ট না হলে, ফুরিয়ে না গেলে তা আবার স্ফুরিতই বা হবে কি করে। আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব, ফুরায় দিয়ে আবার ভরেছ জীবন নব নব। রবীন্দ্রনাথ নইলে কি আর লিখতেন? কেন জানে না, গতকাল গিরিজা দিদির কাছ থেকে স্কুল সম্বন্ধীয় একটা দীর্ঘ ও অসাধারণ চিঠি পাওয়ার পর থেকেই চিকুরের কথা খুব মনে পড়ছে। পুরুষ অনেকই দেখেছে চারুমতি তার জীবনে, কিন্তু চিকুর যেন পরশ পাথর। ও যাই ছোঁয় তাই যেন সোনা হয়ে যায়। ওর ভাবনা চিন্তা, ওর হাঁটা চলা, কথা বলা সব কিছুই অন্যদের থেকে আলাদা। তার স্কুলের ব্যাপারে চিকুরের সাহায্য সে যে না চাইলেও পাবে তা চারুমতি জানে, আর চাইলে তো আরও বেশি করে পাবে। কত কিছু যে কল্পনা করতে হচ্ছে এখন। প্রতি সকালেই রাজা বসাতে যেতে হচ্ছে। মেরামতি, রং, মিসেস পারিজার কোয়ার্টার, ক্লাসরুমগুলো, বাইরের নানা গাছের নিচের গোল বেদিগুলো সব ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখে আসতে। খালি ওড়িশাই নয়,
পূর্বাঞ্চলের সব মানুষই বড় ঢিলে ঢালা, একটু ফাঁকিবাজও আছে। কেউ সামনে দাঁড়িয়ে না করালে কোনো কাজই যেন হতে চায় না। এই চারিত্রিক দোষ হয়তো ভারতের অনেক রাজ্যের অধিবাসীদের নেই। এর মধ্যে আত্মসম্মানবোধের ব্যাপার যে জড়িয়ে আছে, এ কথা কেন যে সকলে বোঝে না তা ভেবে পায় না চারুমতি। পূর্ব নির্ধারিত অর্থর বিনিময় যে যতটুকু করতে অঙ্গীকারবদ্ধ হয়েছে তা না করা বা অসম্পূর্ণভাবে করাতে যে আত্মসম্মানেরই হানি হয়, এই সামান্য কথাটুকু কেন যে মানুষ বুঝতে পারে না তা নিজে বোঝে না চারুমতি। মাঝে মাঝে তার পিতৃপুরুষের ওপর রাগ হয় ওর। তাদের যা বিত্ত ছিল, যে অবকাশ ছিল, তা শুধুমাত্র নিজেদের আনন্দ, আরাম, উচ্চশিক্ষা, বিলাস, নানান রকম শখ যেমন শিকার, পোলো ইত্যাদিতে শেষ করে যে সাধারণ মানুষদের তারা প্রতিভূ ছিলেন, যারা তাদের কাছে নতজানু ছিল জীবনের আর্থিক আত্মিক সমস্ত মঙ্গলের জন্য, তাদের টেনে তোলার জন্য কিছুমাত্রই করেননি। কোনো দেশই তার রাজার কারণে কোনোদিন তেমন করে গর্বিত হয়নি যেমন করে গর্বিত হয়েছে তার সাধারণ মানুষের কারণে। তাদের উন্নতি না হলে দেশের উন্নতি হবে কেমন করে? দুপুরে খাওয়া দাওয়ার পরে ইজি চেয়ারে মিনিট 15-20 গা এলিয়ে দেয় চারুমতি। তখন কিছু পড়ে না, শোনে না, এমনকি ভাবেও না। নিজের শরীর মনকে নিজেরই জারক রসে জারিত করে তখন। ডাক হরকরা এত দূর আসে না। প্রতিদিন তাই মোটর সাইকেলে করে একজন কর্মচারী যায় ছকমানিনীর পোস্ট অফিসে চিঠি ফেলতে এবং চিঠি আনতে। চারুমতির বিশ্রাম নেওয়া হয়ে গেলে তার এখন কাজ তার শোয়ার ঘরের একটি কোণাতে রাখা রাইটিং ব্যুরোর সামনে চেয়ার টেনে বসে সেদিনের ডাক খুলে পড়া এবং সঙ্গে সঙ্গে সব চিঠির উত্তর দেওয়া। তার বাবা বলতেন, চিঠির উত্তর না দেওয়ার মতো অভদ্রতা আর বেশি নেই। একটি চিঠি আসা মানে একজন অতিথি বাড়িতে আসা। আর তুমি তো কোনো সেলিব্রিটি নও, মস্ত লেখক বা গায়ক বা অভিনেতা। যেদিনে তোমার কাছে এত চিঠি আসে যে তাদের প্রত্যেকটি জবাব দেয়া তোমার কাছে দুঃসাধ্য। চিঠির জবাব অবশ্যই দেবে। তাছাড়া চিঠির মধ্যে এখনও মানুষ যেমন করে নিজেকে মেলতে পারে, খুলতে পারে, তা আর কিছুর মাধ্যমেই পারে না। চিঠি লিখতে লিখতেই তোমার নিজের মনের ভাব প্রাঞ্জলভাবে নিঃশেষে প্রকাশ করার ক্ষমতা বাড়বে নিজের অজানিতে। চিঠি তো সবাই লেখে, কিন্তু এমন করে তোমাকে লিখতে হবে যে মনে হবে কিছুই অব্যক্ত রইল না। কখনো আবার এমনভাবে লিখতে শিখতে হবে যে যা বলতে চাও তা স্পষ্টভাবে প্রকাশ না করে আভাসে প্রকাশিত হবে। বাবা একটা উদাহরণ দিতেন। বলতেন, তোমার ঠাকুমাকে দেখনি কি? কখনো গন্ধরাজ লেবু চিপে খেতেন না? তার খাবার থালার সামনে বারকোষে করে অনেক গন্ধরাজ লেবু কেটে সাজিয়ে রাখা হতো। তিনি সেই গন্ধে গন্ধে ডাল মেখে ভাত খেতেন। একজন আর্টিস্টের সঙ্গে, ফকিরের সঙ্গে, শিল্পীর সঙ্গে একজন সাধারণ স্থূল মনস্ক মানুষের এখানেই তফাৎ। তুমি এমন করে চিঠি লিখতে শিখবে যে কখনো কখনো তোমার চিঠি যেন গন্ধরাজ লেবুর রস নয়, গন্ধরাজ লেবুর গন্ধটুকু শুধু প্রাপকের কাছে বয়ে নিয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে চারুমতি ভাবে যে বাবা তাকে মানুষ করে গড়ে তুলতে চেয়েছিলেন শুধুমাত্র অনেক বৈভবশালী একজন রাজকুমারী মাত্রই নয়। বাবার যেসব শিক্ষা সে নিজে নিতে পারেনি, যেসব শিক্ষাতে নিজেকে ঋদ্ধ করতে পারেনি জীবনে, সেই সব শিক্ষা সে তার স্কুলের ছেলেমেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে চায়, জারিত করতে চায়। মালতী চন্দন কাঠের ট্রেতে করে ছকমানিনী থেকে সেদিনের আনা ডাক নিয়ে এলো। মহীশূরের মহারাজা এই চন্দন কাঠের কারুকার্যময় ট্রেটি চারুমতির ঠাকুরদাকে উপহার দিয়েছিলেন যখন তিনি মহীশূরে যান। সেই থেকে আজ অবধি সেই সুগন্ধি ট্রেতে করেই চিঠি এনে রাখা হয় ওদের সামনে। আবার এই ট্রেতে করেই পরদিন সকালে প্রাতরাশের সময় ডাকে ফেলার জন্য চিঠিগুলি নিয়ে যে এই কাজ করে তার জিম্মাতে দিয়ে আসা হয়। ঠাকুরদার আমলে অন্যে করত এ কাজ, মা বাবার আমলে আর একজন, এবং চারুমতির আমলে মালতী। একটি বেশ ভারী চিঠি দেখে প্রথমেই সেটিকে টেনে নিল চারুমতি। লেটার ওপেনার দিয়ে খুলল। এই লেটার ওপেনারটি চারুমতির নিজের। তার বড় মামা স্পেন থেকে ফেরার সময় এনেছিলেন। নানা ধাতুর মিশ্রণে তৈরি সেটি, স্পেনের কোনো বিখ্যাত মাতাদোরে সিলমোহর করা হাতলের উপরে। এটি সেই মাতাদোরেরই উপহার বড় মামাকে। চারুমতি তার 7 বছর বয়স থেকেই এই লেটার ওপেনারটি দিয়েই তার সব চিঠি খোলে। চিঠির উপরের হাতের লেখাটি চেনা চেনা মনে হলো, কিন্তু চিনতে পারল না। ইংরেজিতে লেখা। চিঠিটা খোলার পরে দেখল চিকুরের চিঠি।
সম্বলপুর থেকে লিখেছে। চারুমতি বন্ধু আমার, সম্বলপুর জায়গাটার একটা ঐতিহ্য আছে। হীরাকুদের বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার আগেও সম্বলেশ্বরী মন্দিরের জন্য সম্বলপুর শহরের আলাদা একটা ঐতিহ্য ছিল। সম্বলপুরের চারদিকেই গভীর জঙ্গল, এবং আশ্চর্যের কথা এখনও জঙ্গল নষ্ট হয়নি পুরোপুরি, বেশ ঘনই আছে। মহানদীকে বাঁধা হয়েছে বলেই সে উদলা হয়ে গেছে, অনাবৃত। এই নদীর বুকে যে কি ভয়ঙ্কর আকৃতির পাথর আছে সব, তার নিজ চোখে না দেখলে বোঝা যায় না। ছলছল কলকল করে বয়ে যাওয়া হাস্যময়ী কন্যাদের যেমন অন্তরের রূপ সারফেস থেকে বোঝা যায় না, বোঝার কোনো উপায় নেই, নদীরও তেমন। মহানদীর এই শুকনো প্রস্তরময় ভয়াবহ রূপ দেখে কেন যে তোমাদের মতো শ্রীময়ীদের কথা মনে হলো জানি না। তবে মিলটা কিন্তু গাজোয়ারি নয়। ঝারসুগুদা থেকে স্টেট এক্সপ্রেসওয়ে নম্বর 49 হয়ে সম্বলপুর মাত্র 48 কিলোমিটার পথ। এই এক্সপ্রেসওয়ে শুরু হয়েছে রাউরকেল্লাতে, 200 কিলোমিটার দৌড়ে সম্বলপুর পৌঁছেছে। গাড়িতে 8 টাকা টোল নেয়, আর বাসে বা ট্রাকে 15 টাকা। ওড়িশা সরকার এভাবে অনেক সুন্দর পথই বানিয়েছেন, যা দেখে অন্য অনেক সরকার অনুপ্রাণিত হতে পারেন। আমি ওড়িশা সরকারের আমলা বলে বলছি না। ওড়িশার রাস্তাঘাট তার প্রতিবেশী সব রাজ্যের রাস্তাঘাটের চেয়ে ভালো। মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার এবং পশ্চিমবঙ্গের রাস্তার সঙ্গে আমাদের রাস্তার তুলনা চলে না। সবচেয়ে দুরবস্থা লালু প্রসাদের বিহারের, তারপরেই পশ্চিমবঙ্গ। অত শিক্ষিত মানুষ যেখানে, অত বুদ্ধিজীবীদের ভিড় যে রাজ্যে, সে রাজ্যের ঠিকাদার আর আমলারা মিলে রাস্তাঘাটের যে লজ্জাকর অবস্থা করেছে তা অভাবনীয়। আমার মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো মন্ত্রী ছদ্মবেশে কখনো রাজ্যে এবং রাজ্যের বাইরে গেছেন গাড়ি করে। আগের নবাবরা যেমন রাতের বেলা ছদ্মবেশে রাজ্য ঘুরে দেখতেন তার রাজ্যের মানুষের অবস্থা কীরকম, কী তাদের অসুবিধা, কী তাদের অভিযোগ, তেমন করার দিন তো আর নেই। মন্ত্রীরা কোথাও যাবার আগেই সেই রাস্তা ঠিকঠাক করে দেওয়া হয়, কিন্তু সেই ঠিকঠাক মাস কয়েক থাকে মাত্র। এই রাজ্য এক্সপ্রেসওয়ে 4 বছর হলো বানানো হয়েছে নাকি, কিন্তু দেখলে মনে হয় গতকাল হয়েছে। আরও বছর 10 এতে হাত দেবার কোনো প্রয়োজন হবে বলে মনে হয় না। বিদেশের হাইওয়ের মতো পুরো 200 কিলোমিটার পথ এর মধ্যে সাদা রং দিয়ে বিভাজন রেখা আঁকা আছে। দুপাশে সফট শোল্ডারও আছে, যদিও তা পুরো একটা লেনের সমান চওড়া নয়। মহানদী কোলফিল্ডসের হেডকোয়ার্টার সেখানে। তাদের অফিসারদের 2টি মহল্লা, আনন্দ বিহার আর জাগৃতি বিহার। হীরাকুদ ড্যামের পাওয়ার চ্যানেল থেকে ছাড়া জলের সমস্ত জলাভূমির পাশে আধুনিকতম অফিস দেখার মতো। তবে কয়লা খাদানে যেসব শ্রমিকরা কাজ করেন তাদের কোয়ার্টারগুলো এবং কাজের জায়গা, মানে খাদান, নিজে চোখে দেখে এলে তবেই তুলনা করতে পারতাম। পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলোতে যে পরিমাণ অপচয় এবং টপ হেভি অ্যাডমিনিস্ট্রেশন আছে তা এই দরিদ্র দেশের প্রেক্ষিতে রীতিমতো ক্রিমিনাল অফেন্স। তুমি কি এদিকে এসেছো, না রানী বসার রানী হয়ে আরেকজন কুপমণ্ডুক হয়ে সারা জীবন কাটালে এবং কাটাবে? ট্র্যাভেলিং ইজ এডুকেশন। সুযোগ পেলেই বাইরে বেরোবে, চোখ কান খুলে ঘুরবে। যা কিছুকেই জানো বলে ভাবো, তা কোনো জায়গাই হোক কি মানুষ, তা যে আসলে তেমন করে জানো না, তা বাইরে না বেরোলে জানবে কি করে? আমি একবার ছুটি নেব, নিয়ে তোমাকে সম্বলপুর থেকে জুজুমার হয়ে, চারমল হয়ে, রেড়াখোল হয়ে, বড়কেরা ছক হয়ে একেবারে অঙ্গুল অবধি নিয়ে যাব। 7 গণ্ড দেখেছ মহানদীর? এখন সেখানে অভয়ারণ্য হয়েছে ওই নামেরই। না দেখে থাকলে দেখা উচিত। মিছিমিছি এখানে এসেছিলাম। সার্কিট হাউস থেকে ডিএমের অফিসে মিটিং করলেন 3 জেলার ডিএম। কারণ মন্ত্রী আসবেন পরের মাসে। যদি মন্ত্রী না আসেন তবে তাঁর শাশুড়ি, স্ত্রী, তার মেয়ে এবং আয়া আসবেন। তবে মজা লাগলো এই দেখে যে আমাদের যত না শিরোপ্পীরা, মহানদী কোলফিল্ডসের বড় অফিসারদের দেখলাম শিরোপ্পীরা তার চেয়েও বেশি। মন্ত্রী যে কয়লা মন্ত্রী, তাদের দণ্ডমুণ্ডের কর্তা। আমি যদি লিখতে পারতাম এবং লিখলেই আমার লেখা যদি কোনো কাগজ ছাপত, তবে কখনো একটা উপন্যাস লিখতাম মন্ত্রী আসছেন এই নাম দিয়ে। আমাদের এই অশিক্ষিতর গণতন্ত্রে যে মিছেই রাজন্য ও জমিদারি বিলুপ্ত করা হয়েছে, করে কতগুলো অনভিজাত, অধিকাংশ আপাদমস্তক অসৎ মানুষকে রাজা উজির বানিয়ে দেওয়া হয়েছে, তাদের না আছে রুচি, না আছে শিক্ষা,
না আছে সহবত, সবচেয়ে বড় কথা না আছে দেশপ্রেম। ভাবলেও গা রিরি করে। চাকরি করি বলেই এইসব মানুষকে স্যার বলতে হয়, তাদের আজ্ঞা পালন করতে হয়। যাদের সৎ পথে মাসে 2000 টাকা রোজগার করারও যোগ্যতা নেই, তারা দিনে 2 লাখ টাকা রোজগার করে। কিন্তু করে কি তারা ওই টাকা দিয়ে? কেউ বলে পার্টি ফান্ডে দেয়, কেউ বলে নির্বাচনের খরচ। অশিক্ষিত অসংস্কৃত মানুষেরা টাকা হয়ে গেলে সেই টাকার মোহে অন্ধ হয়ে যায়, অমানুষ হয়ে যায়। টাকার পরে আসে ক্ষমতার লোভ, যেন তেন প্রকারেণ গদিতে আসীন থাকার লোভ। এইসব মানুষগুলো কুকুর মেকুরেরও অধম। নেহেরু পরিবারের মানুষদের জুতো পালিশ করে তারা ক্ষমতাসীন থাকতে চায়। এখনও কোনোদিন হয়তো শুনব সোনিয়া গান্ধী কংগ্রেস সভাপতি হয়ে গেছেন অথবা প্রধানমন্ত্রী। জওহরলাল, ইন্দিরা, রাজীব, ভাগ্যের সঞ্জয় প্লেন ক্র্যাশে মারা গিয়েছিল। অতি সাধারণ আভিজাত্যহীন ইতালীয় পরিবারের মেয়ে সোনিয়া, তার উপর প্রিয়াঙ্কা আর রাহুল আমাদের এত বড় দেশের নেতা অথবা প্রধানমন্ত্রী হবে। মাঝে মাঝে মনে হয় আমরা কি মানুষ না কুকুর বেড়াল? আমার এই উষ্মা ক্ষমা করো। আমি আমার দেশকে, পশ্চিমবঙ্গ, ওড়িশা, পুরো ভারতবর্ষকে ভালোবাসি বলেই আমার বুকে এত কষ্ট বোধ করি। জানি না এই সরকারি প্রহসনের আঙ্গিক হিসেবে আর কতদিন থাকতে পারবো। মাঝে মাঝে মনে হয় মিছিমিছি যৌবনের সবচেয়ে দামি সময়টুকু নষ্ট করে আইএএস পরীক্ষাতে বসেছিলাম। পরীক্ষা পাশ করার পর মুসৌরি ট্রেনিং ইনস্টিটিউটে মদের গ্লাস উঁচু করে টোস্ট প্রপোজ করা আর ডিনার জ্যাকেট পরে ডাইনিং টেবিলে বসে টেবিল ম্যানার্স শেখানো হয়। যে দেশের অধিকাংশ মানুষ এখনো দুবেলা খেতে পায় না, শীতে গরম কাপড় জামা কম্বলের অভাবে একবার আগুনের সামনে ও আর একবার আগুনের দিকে পিছন ফিরে শুয়ে যাদের চামড়া সাপের খোলসের মতো উঠে যায় চৈত্র বৈশাখ মাসে, সেই দেশেরই শাসনযন্ত্রের প্রতিভূ আমরা। এ এক অভাবনীয় হাস্যকর অবস্থা, অবমাননাকর লজ্জাকর অবস্থা। কোনো বুদ্ধি বিবেচনা সম্পন্ন মানুষের পক্ষে, শিক্ষিত মানুষের পক্ষে এই প্রহসনে সামিল থাকা সম্ভব নয়, থাকা উচিত নয় অন্তত। দেশের ভবিষ্যৎ নিয়ে অনেক ভাবি, কিন্তু বিশ্বাস করো চারুমতি, ভেবে কোনো কুল কিনারা পাই না। আমাদের পূর্বপুরুষদের সমস্যা অনেক সোজা ছিল। তারা ব্রিটিশ রাজের অবসান ঘটানোই তাদের একমাত্র কর্তব্য বলে মনে করতেন। তাদের সমস্যাটা বুঝতে অসুবিধা হতো না। সমস্যা সমাধানের মত ও পথের মধ্যে বিভেদ থাকলেও সমাধান যে করা যেতে পারে সে বিষয়ে কোনো সংশয় ছিল না। কিন্তু স্বাধীনতা পাওয়ার পর প্রায় 4 যুগ ধরে আমরা আমাদের কোথায় এনে দাঁড় করালাম? আমার জন্য তোমার স্কুলে একটা চাকরি রেখো। মাস্টারি করার মতো যোগ্যতা যদি নেই বলে মনে করো, তবে তোমার ড্রাইভারের চাকরিটাই না হয় দিও। আমার দাবি খুব বেশি নয়, তোমার কাছে কাছে থাকতে পাবো এই বা কম পাওয়া কি? যে রাজকুমারকে তুমি বিয়ে করবে তার ভ্যালেও হয়ে যেতে পারি, আপত্তি নেই। আমি কিন্তু ঠাট্টা করছি না, তুমি ঠিক পথে যাচ্ছ। এই মুহূর্তে এদেশের ছেলে মেয়েদের যদি প্রকৃত শিক্ষা না দেওয়া যায়, মানুষের মতো মানুষ হবার শিক্ষা, তবে সমস্ত দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই এখন জীবিকার শিক্ষা দেয়। জীবনের শিক্ষা কাকে বলে সে সম্বন্ধে স্কুল বা বিশ্ববিদ্যালয়ের কোনো ধারণাই নেই। শুধু ভঙ্গি, শুধু ভান, শুধু বক্তৃতাবাজি। মানুষ তৈরির নয়, শুধু ক্যাডার তৈরির যন্ত্র এইসব স্কুল কলেজের অধিকাংশই। দেশটা 2 নম্বরই জাল মানুষে ভরে গেছে। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের যদি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারো তোমার রাজা বসার স্কুলে, তবেই আসল কাজ হবে। কাজের মতো কাজ হবে। দেশ আসলে গড়ে দেশের মানুষই। শুধুমাত্র মেট্রো রেল আর ফ্লাইওভারই কোনো দেশের উন্নতির পরিমাপ নয়। আবারও বলছি, আমার চাকরির দরখাস্তটা একটু সিরিয়াসলি কনসিডার করো। নিছক জীবিকার জন্যই নয়, নতুন ভারত গড়বার যজ্ঞে আমি তোমার এবং তোমার মিসেস পারিজার সঙ্গে সামিল হতে চাই। আমাদের সঙ্গে আরও অনেককে দরকার হবে। আমরা এমন এক পাবলিক স্কুল গড়ে তুলতে পারি যাতে পড়ার অধিকার জিন্না বা নেহেরুর মতো শুধুমাত্র ধনপতির পুত্র কন্যাদেরই থাকবে না। সেই স্কুল ইংল্যান্ডের হ্যারো বা ইটনের চেয়ে অনেকই ভালো পাবলিক স্কুল হবে। এবং সবচেয়ে বড় কথা, ভারতীয়ত্বে, আন্তর্জাতিক ভাবনাতে সমৃদ্ধ সম্পৃক্ত হবে সে স্কুল। রবীন্দ্রনাথ যে ধ্যান ধারণা নিয়ে বিশ্বভারতীর পত্তন করেছিলেন, সেই রকম মূল্যবোধ জাগাবো আমরা ছেলে মেয়েদের ভিতরে। মূল্যবোধ না থাকলে
মানুষে আর জানোয়ারের তফাৎ থাকে না কোনো। চিঠিটা খুবই বড় হয়ে গেল এবং হয়তো কিঞ্চিত বিরক্তিকর, কিন্তু কি করব বলো? দেশাত্মবোধ এমনই এক ব্যাধি, বোধহয় এইডসেরই মতো। ভিতরে প্রথিত হয়ে গেলে কতদিন পরে যে তার উৎসার হবে তা কেউই বলতে পারে না। ভেবেছিলাম বেশ একটি প্রেম প্রেম গন্ধের চিঠি লিখব তোমাকে, আর কি লিখলাম দেখো। এদিকে পলাশ খুব, মহুয়া আছে, তার চেয়ে বেশি আছে শাল আর আম। পলাশের লাল, মহুয়ার শাল ফুলের এবং আমের মুকুলের গন্ধে মন পাগল পাগল করে। অবশ্য যাদের মন বলে কোনো পদার্থ আদৌ আছে তাদের। আজকালকার খুব বেশি মানুষের তা আছে কি বুঝি না। ভালো থেকো। ইতি, তোমার বন্ধু চিকুর। আজ এ পর্যন্তই। উপন্যাসের পঞ্চম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।